আচ্ছা। আফিয়া আর আমি একসাথে হেঁটে রাস্তায় আসলাম। ওইখান থেকে রিক্সা নিয়ে দুজনে এক রিক্সায় উঠলাম। উঠে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। মার্কেট যে এলাকায় থাকি এর বাইরে অন্য এলাকায় পড়ছে। মার্কেটে গিয়ে পছন্দ মতো একটা মোবাইল পছন্দ করে আফিয়াকে দিলাম। আফিয়া সেটা সাদরে বরণ করলো। আফিয়া চেষ্টা করলো আমাকে কোনো রেস্টুরেন্টে ঢোকাতে, কিন্তু আমি দোকানের কথা বলে কেটে পড়ি। রিক্সা নিয়ে আসছি, দেখি দুই একটা ছেলে আমাদের রিক্সা আটকালো। ছেলেটা বলল, কেমন আছেন আফিয়া আপু? ভালো। তারা কেমন? আপনি আমাদের দিকে তাকান না, কি করে ভালো থাকবো? অন্য একটা ছেলে বলল, কি আপু নতুন ভাতার নাকি? কিরে রাতে কত দিস? আমাদের তো টাকা পয়সা আছে, আমাদেরও মনে চায় করতে। ইদানিং দেখছি আপু সুন্দরী হচ্ছে। আমি রিক্সা থেকে নেমে একটাকে কষিয়ে চড় দিলাম। আরেকটা আমাকে মারতে আসলো, আমি তাকেও কষিয়ে চড় দিলাম। দুজনে চড় খেয়ে আমাকে বকতে লাগলো। আমি বললাম, ওই মামা রিক্সা টান দেন। আমি গিয়ে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠলে আফিয়া কাঁদতে লাগলো, বলল, আমি কি করছিলাম তাদের? এত খারাপ কথা কি করে বলতে পারলো? ওরা ওদের কথা বলছে, তুমি তাদের কথায় কান দিও না। না, ওদের একটা শিক্ষা দিতেই হবে। এই বলে কাকি জানে কল করলো। কিছুক্ষণ কথা বললো, বুঝলাম ও ছেলে দুটোকে ধরে আনতে বলেছে। আফিয়া বলল, জানিস, কেউ কাউকে সম্মান করে না, সবার কাছ থেকে সম্মান আদায় করে নিতে হয়। আরে তেমন কিছু না, রাগ করার দরকার নেই। আজ থেকে আমি আর তোর সামনে আসবো না। যেদিন তোর যোগ্য হতে পারবো সেদিন তোর সামনে আসবো। উল্টা আমি তো তোমার যোগ্য না। খারাপের দিক দিয়ে তুই আমার যোগ্য না, কিন্তু ভালোর দিক দিয়ে আমি তোর যোগ্য নই। এসব যোগ্যটোগ্য বাদ দাও। হুম। তুমি বাড়িতে চলে যাও, আমি দোকানে যাই। ওকে। আমি দোকানের আগে নামলাম যাতে আব্বা না দেখে। আফিয়া চলে গেল। আমি দোকানে আসলে আব্বা চলে গেল। আমি এক হোটেলে খেয়ে দোকানে বসলাম। সন্ধ্যার দিকে দেখি আফিয়া ওই দুটো ছেলেকে ধরে আমার দোকানের সামনে আনলো, সাথে 20-30 জন ছেলে। আফিয়ার আগে গসগস করছে, মনে হচ্ছে এই দুটোকে মেরেই ফেলবে। আফিয়া বলল, বল, তোদের আমি কি করেছিলাম? এরকম খারাপ মন্তব্য কেন করছোস? সরি আপু, ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন হবে না। এখন যেটা করছোস সেটা কি হবে? প্লিজ আপু, মাফ করে দেন। না, তোদের কোনো মাফ নেই। ইমাদ আমার ভাতার। এই কুত্তার বাচ্চারেও কোন দিক দিয়ে আমার ভাতার মনে হয়? আমার সাথে রাত কাটাতে চাস? এটা বলার সাথে সাথেই আফিয়ার পক্ষের এক ছেলে ওই ছেলে দুটো মুখে লাথি মারলো, বলল, তুই কোন মুখ দিয়ে কথা বের করিস? এখন পর্যন্ত আমরা আপুর দিকে চোখ তুলে কথা বলার সাহস করি নাই, আর তোদের কি সাহস! আমি বুঝতে পারলাম ওদের চোখে প্রতিশোধের আগুন জ্বলতেছে, যে কোনো সময় ছেলে দুটোকে মেরে ফেলতে পারে। আমি বললাম, ভাই শোনেন, আফিয়া আপু শোনেন, ওরা দুজন হয়তো না চিনে ভুল করে ফেলেছে। আমি খেয়াল করছিলাম তখন তারা দুজন নেশার মধ্যে ছিল, তাই হয়তো ভুলভাল বলেছিল। থাক আপু, মাফ করে দেন। না, ওদের কোনোভাবেই মাফ করব না। ওরা ওরা দুজন জানতো আমি কে। জেনে শুনে ও আমাকে খারাপ মন্তব্য করেছে। এই ওদের আমার সাথে রাত কাটানোর স্বাদ মিটিয়ে দে। এটা বলার সাথে সাথে কয়েকজন ছেলে ওদের ধরলো। একজন ছেলে তার কোমরের বেল খুললো। বুঝলাম এখন তাদের বেতন পেটাবে। আমি বললাম, আপু হয়তো তারা ভুল করে ফেলেছে নেশার কারণে, থাক এবারে মতো মাফ করে দেন। দেখি একজন ছেলে তাকে তাদের দুইজনকে বেতন পেটাচ্ছে। আফিয়া বলল, থাম, এইবারের মতো তাদের দুজনকে মাফ করে দে। আর সাবধান করে দে ওই এলাকার প্রত্যেকটা ছেলেকে, যারা তারা সাবধানে চলাফেরা করে। আর এরা দুজন সামনে পড়লে মায়ের হবে। যাওয়ার সময় ছেলে দুটোকে যে যা পারে কিল চর লাথি দিয়ে দিল। আফিয়া সবার উদ্দেশ্যে বলল, রাকিব কোথায়? পিছন থেকে এক ছেলে বলল, বোধহয় সেই রাকিব। জি আপু, বলেন। জিনিয়া কে রে? কুদ্দুস চাচার মেয়ে। তোদের মধ্যে কি চলছে? তেমন কিছু না। জিনিয়াকে বিয়ে করবি? আজকে জিনিয়ার আব্বা আমার কাছে আসছে, তোর কথা বলছে। বলছে বিয়েটা ঠিক করে দিতে। সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, কিছু টাকার শর্ট পড়ে। কত? 50,000। আসলে আপু কুদ্দুস চাচার একমাত্র মেয়ে, তাই চাচ্ছে একটু আয়োজন করে বিয়েটা দিতে, কিন্তু টাকার কারণে হচ্ছে না। তোর তো আব্বা নেই। না আপু। এই, তোদের প্রত্যেকের মানিব্যাগ হাতে দে, যে যত পারস দে। সবাই টাকা দিল,
কেউ 1000, কেউ 500, কেউ 300, যে যত পারলো দিল। আফিয়া আমার দিকে তাকালো, বলল, তুই কিছু দে, থাক তোরটা আমি দিয়ে দিচ্ছি। এখন গোনার দরকার নেই। 1 সপ্তাহের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে সবাইকে দাওয়াত দিবি, কেউ যাতে বাদ না পড়ে। এটা যদি না হয় আমাকে জানাবি। ওকে। আর এ হলো ইমাদ, আজ থেকে ও আমাদেরই একজন। সবাই তাকে সম্মান করবি, সবাই তার সাথে হ্যান্ডশেক কর। আস্তে সবাই হ্যান্ডশেক করে চলে গেল। না, আপনার সাথে হ্যান্ডশেক করব না। কেন? এমনি মন চায় না। আফিয়া দোকানের ভিতরে এসে বলল, একটা ঠান্ডা দে। আর কোন দিক দিয়ে আমাকে তোর আপু মনে হয়? সবাই আপনাকে সম্মান করে আপু বলে ডাকে। এখন আপনাকে সবার সামনে আপু না বললে অন্য রকম দেখায় না। এই শীতের মধ্যে ঠান্ডা খাওয়ার দরকার নেই। আচ্ছা, একটা ঠান্ডা দে আর সিগারেট দে। এই দুটোর মধ্যে আপনাকে কিছুই দিব না। আফিয়াকে একটা নর্মাল পানি দিলাম। আফিয়া সেটা খেলো, বলল, আজকেই তোর সাথে আমার লাস্ট দেখা। মানে বুঝলাম না। যেদিন তোর যোগ্য হতে পারবো সেদিন তোর সামনে আসবো। আমার যোগ্য মানে কিছুই বুঝলাম না। আমি জানি তুই কীরকম মেয়ে চাস। তুই চাস রিয়ার মতো সরল সোজা মেয়ে, কিন্তু আমি তো সেরকম না। ধুর, রাখেন তো। আপনি যে রকম হন তাতে আমার কিছু যায় আসে না। তোরে আমি ঠকাতে চাই না। বুঝেছি, আপনি ইমোশনাল হয়ে গেছেন। আপনার মাথা ঠিক নাই। এখন বাড়ি যান। এই রিক্সা আপুকে বাসায় দিয়ে আসো। না, আমি যাব না, আমি তোর সাথে যাব। ওকে, এখন যাও, পরে তোমার সাথে দেখা করব। সত্যি করবি তো? হুম। আফিয়া রিক্সায় উঠে চলে গেল। বাঁচলাম। আফিয়া কি আমাকে ভালোবাসে? আমার তা মনে হয় না। তার নিজের মুখ থেকে শুনতে হবে। ভাই 1 বছর চাউল দেন। আচ্ছা। আমি একটানা 9টা পর্যন্ত বেচা কেনা করে বাড়িতে চলে আসলাম। পরদিন সকালে ভাবলাম আফিয়ার সাথে দেখা হবে, কিন্তু না। দুপুর গড়িয়ে বিকেল হলো, আফিয়ার মুখ দেখতে পারলাম না। মোবাইল নাম্বারটাও নেই, ফোন দিব যে। সত্যি কি ও আমার সামনে আসা বন্ধ করে দিল? এই কথা তো এর আগে অনেকবার বলেছিল, কিন্তু ও আরো বেশি করে আসতো। এখন কেন জানি টেনশন হচ্ছে। ধুর, হয়তো কোনো কাজে আটকে গেছে, আসবে বোঝায়। কিন্তু না, 2 দিন হয়ে গেল আসেনি। না, এখন তাকে খুঁজে বের করতে হবে। আরে, ওর বাড়ি তো এখানেই, বাড়িতে গিয়ে দেখে আসতে হবে। আমি রাতে দোকান বন্ধ করে আসার সময় আফিয়ার বাড়িতে গেলাম। তখন বাজে 10টা ছুঁই ছুঁই। আমি আফিয়ার বাড়ির দরজায় টোকা দিলাম, খুলছে না। ভাবলাম কেউ নাই নাকি। কেউ তো আছে, নাহলে দরজা খোলা থাকবে কেন? ভিতর থেকে গলা ভাঙা আওয়াজ আসলো। বলল, কে? আমি বললাম, আফিয়া, আমি ইমাদ। একটু পর দরজা খুললো, দেখি আফিয়া। আফিয়া পুরো অন্যরকম হয়ে গেছে, মুখটা থেকেও যেন নেই। অসুখ বিসুখ হলো নাকি? চুলগুলো উস্কো খুস্কো, যেন এক পাগলি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর এরকম অবস্থা কেন কিছুই বুঝতে পারছি না। আফিয়া বলল, তুই এখানে কেন আসছিস? আপনাকে দেখতে। আর এরকম লাগছে কেন? সেটা তোর জেনে লাভ কি? এরকম করছেন কেন দেখি? এই বলে আমি আফিয়ার কপালে হাত দিলাম, যেটা বুঝলাম আফিয়ার শরীরে প্রচন্ড জ্বর। আফিয়া বলল, হাত সরা। তোর সাহস তো কম না। তুই কোন সাহসে আমার শরীরে হাত দিস? তুই জানোস না তোর এই হাত আমি ভেঙে ফেলতে পারি? আমি বুঝতে পারছি আফিয়া আমার উপর রাগ করছে। হয়তো তাকে দেখতে না আসায় আমার উপরে অভিমান করেছে। আচ্ছা সরি, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার হাতে নুডলসটা খেতে খুব মন চাচ্ছে। আচ্ছা বাদ দিন, আমি যাই। ঠেকা পড়ছে তোর নুডলস খাওয়াতে। সেটাই। আচ্ছা যাই, সকালে আসবো। তোর আর আশা লাগবে না, আর তুই আমার সামনে আসবি না। আচ্ছা। এই বলে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলাম। আফিয়ার চোখের সামনে থেকে চলে এসে একটু আড়াল নিয়ে দেখতে লাগলাম ও কি করে। দেখি দরজার সামনে মাথা নিচু করে বসে পড়লো। ভাবলাম তাকে এইভাবে ফেলে যাওয়া ঠিক হবে না। আমি আবারও আস্তে আস্তে তার সামনে গেলাম। ও বুঝতে পারে নাই আমি যে আবারও আসবো। আমি বললাম, আফিয়া, জানি তুমি আমার উপরে রাগ করেছ, তাই বলে আমাকে এইভাবে চলে যেতে বলবা? আফিয়া দাঁড়ালো, দেখি আফিয়া কাঁদছে। বলল, তোর সাহস তো কম না, তুই আবার আসছিস? আমি আফিয়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু সে কেঁদেই চলল। আফিয়ার শরীর আগুনের মতো গরম হয়ে আছে। তার শরীরের উত্তাপ আমার ঠান্ডা শরীর গরম করে দিচ্ছে। আমি বললাম, সরি আফিয়া, আমি ভাবছিলাম তুমি সত্যি আমার দোকানে আসা বন্ধ করে দিয়েছ। আমি যদি জানতাম তুমি অসুস্থ, তাহলে আমি 1 মুহূর্ত দেরি করতাম না।
আমি তোরে ভুল ভাবছিলাম আমার মতো বখাটে মেয়েরা কারণ মন দখল করতে পারে না, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তোমার বিছানা কোনটা? ওইদিকে। আমি আফিয়াকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় জলপট্টি দিয়ে দিলাম, কিছু খাইয়ে দিয়ে ওষুধও খাওয়ালাম। আমি বললাম, আগামীকাল মাকে তোমার কাছে পাঠাবো। সত্যি? তাহলে আমি যাই? না, আজকে রাতটা থেকে যা। না, খুব সকালে দোকানে যেতে হবে। আমি খুব সকালে জাগিয়ে দিব। ওকে। আমি গিয়ে তাদের রুমের সোফার মধ্যে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আফিয়া রান্নাঘরে কি জানি করছে। আমি গিয়ে তাদের রুমের সোফার মধ্যে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আফিয়া রান্নাঘরে কি জানি করছে। ভাবলাম এই জ্বরের মধ্যে আবার কি করে। আমি উঠে ফ্রেশ হলাম, গিয়ে সোফায় বসলাম। দেখি আফিয়া নুডলস রান্না করে আনলো। আমি বললাম, এই জ্বরের মধ্যে কি দরকার ছিল? তুই বলছিস আর আমি না করতে পারি? আফিয়া এসে সোফায় বসলো। আমি আফিয়ার কপালে হাত রাখলাম, দেখি এখনো মারাত্মক জ্বর। আফিয়া আমার হাতটা নিয়ে তার ঘাড়ে রাখলো। তার ঘাড় আগুনের মতো গরম হয়ে আছে। আফিয়া বলল, তোর এই ঠান্ডা হাত এইভাবেই রাখ, খুব ভালো লাগছে। তোর কাঁধে মাথা রাখতে পারি? না, এখন না, অন্য কোনো দিন। ওকে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:50 বেজে গেছে। শীতের দিনে সকাল খুব ছোট থাকে, তাড়াতাড়ি দোকানে যেতে হবে। আজকে দোকানে অনেক কাজ। আমি বললাম, আমি উঠি। কই, তুই তো নুডলস খেলি না? ওহ, আমি তো ভুলে গেছিলাম, তোমার হাতের নুডলস আমি মিস করতে পারি? খেতে খেতে আমি বললাম, তুমি কতদিন ধরে এই বাসায় একা থাকো? 5 বছর ধরে। ভয় করে না? প্রথমে ভয় করতো, কিন্তু এখন মানিয়ে নিয়েছি। ভালো। এই এলাকা সম্পর্কে আমার অনেক কিছুই অজানা, একটু বলবা? কি জানতে চাস? এই এলাকাটা এত নির্জন কেন, আর সকল মানুষ তোমাকে ভয় পায় কেন? তেমন কোনো কারণ নেই। এই এলাকার মানুষগুলোই অন্যরকম। সন্ধ্যার পরে তারা বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে না, কারণ তারা স্ত্রীর প্রতি অনুগত। তারা ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করে। তুই দেখ, পাশের এলাকায় রাত 12টা পর্যন্ত রাস্তাঘাটে প্রচুর মানুষ। এই কারণেই এলাকাটা নির্জন। দেখলাম এই এলাকার প্রত্যেকটা মানুষ বাড়ি খুব উন্নত। কারণটা কি? এই এলাকার প্রত্যেকটা মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর তারা অল্পতে সন্তুষ্ট। সেজন্য দেখবি তারা বাইরের কোনো লোকে ভাড়া দিতে চায় না। আর এই এলাকার ছেলেরা এলাকার কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে। এটা এই এলাকার অনেক পুরনো নিয়ম। তাই তুই যাদের দেখবি সবাইকে চেনা পরিচিত মনে হবে। বুঝলাম, কিন্তু তোমার এত পাওয়ার কেন? তোমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই, তাহলে সবাই তোমাকে এত ভয় পায় কেন? এই এলাকায় মিনিমাম 300 মতো বাড়ি আছে, এমন কোনো লোক নেই আমাকে চেনে না। কারণটা হলো আমার বাবা। আমার আবার খুব পাওয়ার ছিল বাবার। এই এলাকার মানুষ পূর্বপুরুষদের বিশ্বাস করত। এই ধর, আমার আব্বার আগে আমার দাদা, এরকমভাবে আমাদের ফ্যামিলি, তারপর বাবার পর আমি, এইভাবে চলে আসছে। কিছু না থাকলেও তারা আমার কথা শুনতে বাধ্য, কারণ তোরে বলেছিলাম না, তারা পূর্বপুরুষদের বিশ্বাস করে। এটাই এই এলাকার নিয়ম। কিন্তু আমি যে দেখলাম আপনি মাঝে মাঝে ছেলেদের মারেন, আর আমার টাকা চিন্তায় করছো কেন? ওরা অন্য এলাকার, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। ওদের টাকার দরকার ছিল, তাই তারা সেটাই করছে। পরে আমি জানতে পারি, পরে ভাবলাম তোর কাছে ছোট হয়ে লাভ নেই, তাই আর তোকে বলিনি। কিন্তু আমি কি জানতাম তুই এত চালাক। আচ্ছা, তোমার মা বাবা কিভাবে মারা গিয়েছে? রোড অ্যাক্সিডেন্টে। আব্বা আম্মার সাথেই মারা যায়, আমি একটু জন্য বেঁচে যাই। তারপরেই আমার এখান দিয়ে মাংস নিয়ে যায়। এই বলে আফিয়া তার কোমরের কাপড় উঠিয়ে আমাকে দেখালো। দেখি সেখানে অনেকগুলো শিলির দাগ। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকটা সময় চলে গিয়েছে। আমি বললাম, তোমার সাথে আরো অনেক কথা আছে, কিন্তু আর টাইম নেই, আমি এখন উঠি। আর একটু বস না, আজ পরে দোকান খুলিস? না, আজকে একটু কাজ আছে, অন্য কোনো দিন। আর আমি মাকে পাঠাচ্ছি। ওকে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। ধরো এখন আমি তোমার ঘর থেকে বের হলাম, এখন কেউ দেখলো, পরে সে কি ভাববে? কি ভাববে বল? ভাববে আমরা দুজন একসাথে এক বাড়িতে কি করছি। আফিয়া উঠে আমার পাশে বসলো, বলল, কি করছিস বল, আর কি ভাববে বল?
থাক কিছু না। না বল। এই বলে আফিয়া আমার সাথে ঘেঁষে বসলো। তার শরীরের উত্তাপ আমি টের পাচ্ছি। আমি বললাম, তুমি জ্বরে পড়ে যাচ্ছ, যাও গিয়ে শুয়ে থাকো। যাচ্ছি। দুপুরে আবার আসবি আর রাতে আসবি। ইস, আমি যেন তার জামাই, রুটিন করে আসতে হবে। এই কি বললি? এই কি বললি? তোমার মজা দেখানোর আগে আমি পালাই। এই বলে আমি আফিয়ার ঘর থেকে বের হয়ে আসি, সোজা দোকানে আসি। 10টা পর্যন্ত দোকানে বসলাম। তারপর আব্বা আসলো, আমি বাড়িতে চলে আসলাম। খাওয়ার সময় মাকে বললাম, আফিয়া নামের কাউকে চিনো? চিনি বোধহয়। কেন? শিওর করে বলো। চিনি। কে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মিলন সাহেবের একমাত্র মেয়ে আফিয়া। এই মেয়ে এখন এলাকার কি জানি বলে সব বস নাকি ডন বলতে পারি না। এই মেয়ের পাল্লায় ভুলেও পড়বি না, এসব বখাটে মেয়ে, তোরে ধরলে আর ছাড়বে না। আমি ভাবলাম মা তো দেখি আমার থেকে এক লাইন আগে থেকেই আমাকে সাবধান করে দিচ্ছে। এখন কি বলবো? কেন? আফিয়া দেখি আমার সাথে খুব ভালোভাবে কথা বলে। এসব মেয়েদের মুখে অনেক রস থাকে, পরে কখন যে কি করে সব উধাও বানিয়ে ফেলে। সবাই কি আর এক? আমার কি মনে হয় জানোস, এই টাকা একমাত্র আফিয়া নিয়েছে, ও ছাড়া আর কে করবে এই কাজ? আমি ভাবলাম দেখি মার মনে কি আছে। তোমার এই কথা কেন মনে হচ্ছে? শুন, এই এলাকায় একটা সাইরেন আছে, কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই সাইরেনটা বাজাতে পারতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন সাইরেন বাজানোর অনুমতি এখন আফিয়া আর 2-1 জনের আছে। এখন সেই সাইরেনের কথা মানুষ ভুলেই গেছে। তো মা এখন আফিয়া চিন্তাই করছে কোথায়? এটা সে ওঠাই নাই, কারণ এখন সে যাতে চিন্তাই করতে পারে। তো মা এখন আফিয়া চিন্তাই করছে কোথায়? আফিয়া চিন্তাই করছে এবং মা অলরেডি আফিয়া ওই টাকাও দিয়ে দিয়েছে। কি বলিস? শোনো, আমি ওই দিনের ঘটনা সম্পূর্ণ মাকে খুলে বললাম। মার চোখ তো কপালে উঠে গেছে। মা বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাদের জানাসনি কেন? আমি চাইনি আফিয়া তোমাদের কাছে ছোট হোক। তার ছোট হওয়াতে তোর কি? এই দাঁড়া, আমি যেটা ভাবছি সেটা না তো। একদম না মা, আফিয়া কিছুদিন প্রচন্ড জ্বরে ভুগছে, ঠান্ডায় ভুগছে। যাও কি একটা নজর দেখে আসো। আমার ঠেকা পড়ছে একটা বকাটে মেয়ের বাড়িতে যেতে। দেখো, এই মেয়ে কিন্তু এই এলাকার ডন, ও যেটা বলবে সেটাই হবে। এখনো যদি আমাদের হাতে থাকে তাহলে আমাদের কোনো টেনশনই থাকবে না। সেটা তুই ঠিক বলছিস। যাও কি দেখে আসো। আর মা, কিছু রান্না করে নিয়ে যেও। আচ্ছা যাচ্ছি, আমি শুধু অসুস্থ দেখে যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্যে থাকলে ভুলে যা। আচ্ছা তুমি যাও। ততক্ষণে আমার খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আফিয়াকে কল দিলাম। আসার সময় নাম্বারটা নিয়ে আসছিলাম। আমি ফোন দিলাম, আফিয়া, মা আসছে। সত্যি তোর মার সাথে জমিয়ে আড্ডা দিব? এমন কিছু করবা না যাতে মা তোমাকে খারাপ ভাবে। তুই কোনো টেনশন করিস না। আচ্ছা। এই বলে আফিয়া কল কেটে দিল। কিছুক্ষণ পর দেখি মা রেডি হয়ে আফিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি ভালো করেই বুঝতে পারছি আমি আফিয়ার প্রেমে পড়ে গেছি। এখন আফিয়ার মুখ থেকে শুনতে হবে আর বাকি কাজটা সেরে ফেলতে পারে। আফিয়ার ভিতরটা একদম পরিষ্কার কিনা সেটা বুঝতে হবে, নাকি আমার মাধ্যমে অন্য কিছু করতে চাচ্ছে সেটা যাচাই করার একটা উপায় আছে। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাইরে বের হয়ে রিক্সা নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে গেলে আব্বা বলল, চাউল আনতে হবে, কিছু টাকা শর্ট পড়ে। এখন কি করব, মহাজনের কাছে বাকি করি না। আমি ভাবলাম আফিয়া যে চিন্তায় করা টাকাটার কথা আব্বাকে বলবো, ভাবলাম বলে দেই, এমনিতেই মা তো আব্বাকে বলবেই। আব্বা, মনে আছে একবার যে আমাদের 20,000 টাকা চিন্তাই হয়েছিল? মনে আছে? আমি আব্বাকে সব কিছু খুলে বললাম। আব্বা বলল, আপিয়া মেয়েটা ভালো, আমাকে খুব সম্মান করে। আমিও ভাবছিলাম ও এ কাজ করতে পারে না। এই মেয়ের সাথে ঝামেলা করিস না। আগে যত সমস্যা হয়েছিল সেই সকল সমস্যার সমাধান আপিয়াই আমাকে করে দিয়েছিল। টাকাটা কোথায়? দিচ্ছি। আমি পিছনে একটা বক্সের ভিতরে টাকাটা রাখছিলাম, সেটা এনে আব্বাকে দিলাম। আব্বা বলল, এই জায়গাটা পরিষ্কার কর, আমি চাউল নিয়ে আসি। আচ্ছা। আব্বা চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিনে আফিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মার হাবভাব দেখে বুঝলাম আফিয়ার সাথে মার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আমি এটাই চাচ্ছিলাম। আমি রাতে দোকানদারি করছিলাম, তখন বাজে রাত 10টা ছুঁই ছুঁই। দেখি আফিয়া আসলো। ও এই কয়দিন শুকিয়ে গেছে। এত রাতে আফিয়াকে দেখে আমি বরাবরের মতোই অবাক হলাম। আর ওর উপর রাগ হচ্ছিল, কারণ এত রাতে ও বাইরে কি করে। আমি রাগান্বিত মুখে বললাম,
এত রাতে তুমি বাইরে কি করো? তোর কাছে আসছি। সেজন্য এত রাতে? তোরে দেখতে ইচ্ছা করছিল। মিথ্যা কথা, অন্য কোনো উদ্দেশ্য থাকলে বলো। না রে, এমনি আসছি তোর সাথে দেখা করতে। ওকে, এটাই লাস্ট। পরে আর কোনোদিন যেন আর একা একা বাইরে না বের হতে। আচ্ছা, এখন বাড়ি যাবে না? অনেক রাত হয়েছে। যাব। আফিয়া শাড়ি পরে এসেছে, ঠোঁটে লিপস্টিক, শাড়ির উপরে শীতের জামা। আমি বললাম, এত রাতে শাড়ি পরছো কেন? এমনি তোরে আজকে একটা কথা বলবো। আমি বুঝতে পারছি আফিয়া কিসের কথা বলবে। তার মানে আফিয়া আমাকে ভালোবাসার কথা বলবে। নিজের ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বললাম, চলো বাড়ি যাই। হুম। আমি আর আফিয়া পাশাপাশি হেঁটে অনেকটা পথ আসলাম। আসলে আফিয়া বলল, চল পার্কের ভিতরে গিয়ে বসি। এত রাতে কোথায় যে বসবো? আরে চল। ওকে। আমি আর আফিয়া পার্কের ভিতরে গেলাম। গিয়ে প্রথম বেঞ্চে বসলাম, এক ল্যাম্প পোস্টের নিচে। আমি ভাবলাম আফিয়া বলার আগে আমি বলে ফেলি আমার মনে কথা। আফিয়া বেঞ্চের মধ্যে বসলো, একেবারে আমার সাথে ঘেঁষে। তুই বস, আমি আসছি। কোথায়? আফিয়া উঠে চলে গেল। মোবাইলের লাইট জ্বালিয়ে সামনে থেকে একটা ফুল ছিল, এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম আফিয়া হয়তো আরও সময় নেবে, কিন্তু না, সাথে সাথে প্রপোজ করে বসলো। একসেপ্ট করবো নাকি না, কিন্তু আমি প্রপোজ একসেপ্ট করব না। প্রপোজ একসেপ্ট করলে হয়তো তার মনের ভিতর কী চলছে সেটা জানতে পারবো না। দেখি আমার না করাতে আফিয়ার রিয়াকশনটা কেমন হয়। যদি দেখি তেমন একটা রিয়াকশন করে নাই, তাহলে বুঝবো ও অন্য কোনো উদ্দেশ্য আমাকে প্রপোজ করেছিল। আমি না করতেই সেটা ব্যর্থ হয়েছে। আফিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি ইমাদ। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কি? আমি তোরে ভালোবাসি, আমি তোর জীবন সঙ্গী হতে চাই। কিন্তু আমি তো তোমাকে আমার জীবনের সঙ্গী হতে বলি নাই। মানে? আমি বিরক্তিকর কণ্ঠে বললাম, মানে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমার প্রয়োজন নেই। তুই মনে হয় আমার সাথে মজা করতাছস। আমি ভাবলাম একসেপ্ট করেই ফেলি, শুধু শুধু মেয়েটাকে কাঁদিয়ে লাভ কি। আবার ভাবলাম না, এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। তোমার ভিতরের কষ্টগুলো আমি শুনতে চাই, তোমার ভিতরে কি আছে সেটাও শুনতে চাই। আমি বললাম, মজা না, সত্যি আমি তোমাকে ভালোবাসি না। তাহলে এতদিন এসব কি ছিল? এত হাসি খুশি, এত কেয়ার, এসব কি সব নাটক? নাটক হবে কেন? তুমি অসুস্থ ছিলে, তাই তোমার সেবা করলাম একজন মুসলিম হিসেবে। আফিয়া কেঁদে দিল সত্যি সত্যি, বলল, ইমান, তোর কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। তুই আমার মনটা ভেঙে দিচ্ছস। এর ফল ভালো হবে না। জোর করে মন নিতে পারবেন? তোমরা শুধুই একটা বখাটে মেয়ে, কিছুদিন ভালোবাসার অভিনয় করবা, পরে লাথি মেরে ফেলে দিবা। এই প্রথম তোকে মন থেকে ভালোবেসে প্রপোজ করেছিলাম, কত আশা ভরসা নিয়ে। আমি আজ পর্যন্ত কোনো ছেলের হাত পর্যন্ত ছুঁয়ে দেখিনি। ভেবেছিলাম যেদিন নিজের পছন্দের ভালোবাসার মানুষটিকে পাবো, তারই হাত ছুঁব। তোরে দেখার পর মনে হয় আমি পেয়ে গিয়েছি, কিন্তু এখন দেখি আমার ধারণা ভুল। ভুল হতেই পারে। আমি বাড়ি যাই। মনে মনে ভাবলাম, আফিয়া একটু কষ্ট করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি দেখতে চাই তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কিনা। আফিয়া, অল্প কয়টা দিন ধৈর্য ধরো। কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আর জীবনেও আসবি না। আমি দেখব তুই কি করে এই এলাকায় থাকিস। আবার কেঁদে কেঁদে বলল, তুই আমার মনটা ভেঙে দিয়েছস, এই শাস্তি তুই সারা জীবন নিয়ে বেড়াবি। আমি ভাবলাম পালাই এখান থেকে, নাহলে আরো কত কি বলে ফেলবে। আমি চলে গেলে আফিয়া বাড়ি চলবে কিভাবে? দূর কি করে? আমি হাঁটা ধরলাম। আফিয়া আমার পিছনে পিছনে হাঁটতে বলল, এখনো সময় আসতে আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করেন, না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, তুই কোন কষ্টে না করে দিলি? তোরে কি কেউ হুমকি দিয়েছে? শুধু একবার বল, তারই আমি পৃথিবী থেকে বিদায় করে দিব। আমার ভালোবাসার মানুষটিকে হুমকি দেয়? সাহস কত বড়! আচ্ছা, বুঝেছি, তোর এখনো সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে। এক কাজ কর, তুই চিন্তা ভাবনা করে আগামীকাল জানাস, ওকে? চিন্তা ভাবনার কিছুই নেই, আমি তোমাকে ভালোবাসতে পারবো, কিন্তু এখন না। কেন কেন? এখন কি সমস্যা? সমস্যা আছে। দেখ ইমাদ, সুযোগ খুঁজবি না, যা বলবি সরাসরি বল।
তাহলে তুমি বুঝে গিয়েছো? এক জায়গায় দাঁড়িয়ে আফিয়া কথাগুলো বলে জোরে জোরে কাঁদতে লাগলো। কথাগুলো আমার বুকের ভিতরে তীরের মতো বিদ্ধ করলো। আমি আস্তে আস্তে আফিয়ার কাছে গেলাম, তার হাত ধরে প্রথমে চুমু খেলাম, তারপর কোমর ধরে জড়িয়ে ধরলাম। আফিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে লাগলো। আমি আফিয়ার তুতনিতে ধরে মুখটা উঁচু করে তার গোলাপি নরম ঠোঁটে নিজের ঠোঁট লাগাতে ততক্ষণে আমার স্বপ্ন ভেঙে গেল। দেখি আমি আফিয়ার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। আমি হতাশ হলাম। আমার মন চাচ্ছে আফিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে, কিন্তু এটা করলে আফিয়ারকে শুধু বাহির থেকেই দেখতে পারবো, ভিতরে কি চলছে সেটা বুঝতে পারবো না। আফিয়া কিছুদিন কষ্ট করো। আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আফিয়ার বাড়ির মোড়ে আসলাম। দেখি আফিয়া কোনো কিছু না বলে বাড়ির দিকে হাঁটা ধরলো। আমি বাসায় চলে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ পড়ে দোকানে বসলাম। দেখি আফিয়া আসলো, সাথে আরেকটা মেয়ে। আফিয়ার মুখের দিকে তাকাতেই আমি অবাক। দেখি আফিয়ার চোখ লাল হয়ে আছে, মনে হয় রাতে ঘুমায়নি, আর এমন ভাব ধরছে বোঝাই যাচ্ছে না গত রাতে কিছু হয়েছে। এসে আফিয়া তার পাশের মেয়েটাকে বলল, সোনিয়া, 2টা বেসন লাইট দে। আচ্ছা। আমি 2টো বেঞ্চের লাইট দিলে আফিয়া একটা বেঞ্চের লাইট জ্বালিয়ে একটু দূরে চলে গেল। সোনিয়া আমাকে বলল, আফিয়া বলল তোরে বলে আফিয়া ভালোবাসে, আর তুই না কইরা দিছিস। আচ্ছা তুই কি মাথা মোটা? ও আমাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, আজ পর্যন্ত ওকে অন্য কোনো ছেলের সাথে দেখিনি। তোরে সে প্রথমে ভালোবেসেছিল, আর তুই সেটা না করে দিলি। ওর বিরুদ্ধে গিয়ে এই এলাকায় টিকতে পারবি না। আমাকে জ্ঞান দিয়েন না, ওর মন আপনার থেকে আমি ভালো বুঝি। ওর বিরুদ্ধে গিয়ে এই এলাকায় টিকতে পারবি না? তাহলে না করলি কেন? আর সে কি কম সুন্দরী যে যদি এলাকায় কোনো ছেলে বিয়ে করার প্রস্তাব দেয় ছেলেটা চোখ বন্ধ করে বিয়ে করবে? আমি জানি, সব জানি আমি। এখন আপনি যান। তুই কি এই জীবনে বিয়ে করবি না? কেন? আফিয়া এসে কান্নাকাটি করে গিয়েছে। সে বলে তোরে ভালোবাসে, তারে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চিন্তা করলে বলেছে এই এলাকা ছেড়ে চলে যেতে। এখন তারে বিয়ে করবি নাকি বল? তোমরা মানিয়ে নিতে পারবা কিনা বলো। আমার সমস্যা নেই। ওকে। এইভাবে কিছুদিন চলে গেল। 2 দিন পর রাতে বাড়ি যাচ্ছিলাম, খেয়াল করলাম অনেকটা দূরে আরো 2 জন একসাথে হেসে হেসে কথা বলে আসছে। কিছুক্ষণ পর হাঁটার পর খেয়াল একজন চলে গেল, আর একজন জোরে জোরে হেঁটে আমার থেকে একটু দূরে হাঁটতে লাগলো। ভালো করে খেয়াল করে দেখি এটা আর কেউই না, এটা হলো আফিয়া। আমি ভাবলাম এই তো সুযোগ। এতদিন যেটা বুঝলাম, আফিয়া আমাকে সত্যি ভালোবাসে। ও আমার এই এলাকায় বিয়ে বন্ধ করে দেয়, তার মানে ও আমার বিয়ে দেখতে পারবে না, আর ও আবার সিগারেট খাওয়া ধরেছে। আসলে আফিয়ার মনটা অন্যদের থেকে অনেক মজবুত। তার মানে আফিয়া যত খারাপ পরিস্থিতিই হোক না কেন নিজেকে ধরে রাখতে পারবে। আমি দাঁড়িয়ে গেলাম, দেখি আফিয়া আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আমি ডাক দিলাম, আফিয়া। কিন্তু আফিয়া না শোনার ভান করে হেঁটেই চলেছে। আমি আবারও বললাম, আফিয়া আমার কথা শোনো। আফিয়া দাঁড়িয়ে গেল। আমি আফিয়ার কাছে গেলাম। আফিয়া বলল, কি বলবি বল। আর তোর জন্য এই এলাকায় নিয়ম চালু হচ্ছে, সেগুলো মানতে পারলে তোরা এই এলাকায় থাকতে পারবি, নয়তো চলে যাবি। কি জন্য এই নিয়ম? আমি তো ভাবতেছি আপনার বান্ধবী সানিয়াকে আমার খুব পছন্দ হয়েছে, আগামীকালকেই ওকে প্রপোজ করে বিয়ে করে ফেলবো। ওর যদি মরার ভয় থাকে তাহলে ও তোর প্রপোজ অ্যাকসেপ্ট করবে না। কেন? কারণ এই এলাকায় একমাত্র আমি ছাড়া কাউকে বিয়ে করতে পারবি না। এই বলে আফিয়া একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কিন্তু আমি তোকে বিয়ে করব না। আমি বুঝতে পারছি আফিয়া চাচ্ছে তার কাছে নত হয়ে তাকে প্রেমের প্রস্তাব দিতে, পরে সে কতক্ষণ ঢং করবে। আমি বললাম, আপনাকে বিয়ে করার টাকা পড়ছে না, সানিয়াকে নিয়ে আমি পালিয়ে যাব। সোনিয়া বোকা না, তোর মতো গাধার সাথে পালিয়ে যাবে। তাহলে তোমাকে পালিয়ে নিয়ে যাব, যাবা না তুমি? না, তোর বিয়ে বন্ধ করা। তুমি বিয়ে করার পরেও আমি করতে পারবো না। তখন আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত দিব। কেন তুমি এইভাবে আমার জীবনটা নষ্ট করবে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ওকে যা, ছেড়ে দিলাম, এখন বাড়িতে যা। আফিয়া হাঁটতে লাগলো। আমি আফিয়ার হাত ধরলাম, কিন্তু আফিয়া জোর করে ছাড়িয়ে নিল। আমি বললাম, আফিয়া তোমার সাথে কথা আছে, পার্কে চলো। তোর সাথে আমার কোনো কথা নাই। তুই একটা বাটপার লম্পট চিটার। তোরে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসে তুই কানা করেও মূল্য দিলি না। ওই দিন তোর চোখ বলছিল তুই আমাকে চাস, কিন্তু তুই মুখে না করছিলি। কেন?
কেন? হয়তো মুখ দিয়ে না করছিলাম, কিন্তু আমি তোমাকে এখনো চাই। মিথ্যা কথা। সত্যি। আমি বিশ্বাস করি না। তুই আমার সামনে থেকে চলে যা, আর জীবনেও আমার সামনে আসবি না। তোরে দেখলেই আমার ওই দিনের কথা মনে হয়। তোরে আমি পিছন থেকে এত ডাক ডাক দিছি, তুই একটু শুনলি না। তাহলে তুমি চাচ্ছ আমি চলে যাই? তুই চলে যা। ওকে। আমি দৌড়ে আফিয়ার সামনে গিয়ে হাতটা বাড়িয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি আফিয়া। আমি বাসি না কিন্তু। প্লিজ এমন কইরো না। কি করতাছি? তোরে আমি ভালোবাসি না। আমি আফিয়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছুই বলছি না। আফিয়া বলল, ওই দেখ, আকাশে কি সুন্দর চাঁদ উঠছে। আমি আকাশের দিকে তাকালাম, দেখি কোথাও চাঁদ নেই, চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। আমি আবারও আফিয়ার দিকে তাকালাম। ততক্ষণে আফিয়া আমার ঘাড়ে ধরে, সে উঁচু হয়ে সোজা আমার ঠোঁটে কামড়ে ধরলো। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আরে কিরে, ঠোঁট কামড়ে ধরলো আফিয়া, আর ছাড়ছেই না। আমার ঠোঁট ব্যথা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। আমিও আফিয়ার ঠোঁট কামড়ে ধরে লাল গোলাপি ঠোঁটটাকে সাদা বানিয়ে ফেললাম। একটু পর আফিয়া নর্মাল হলো, ঠোঁট ছেড়ে বলল, তোরে আমি ভালোবাসতে পারবো না, একেবারে নিজের করে নিলাম। তুমি এটা কি করলে আমার ঠোঁট? এই বলে আমি মুখ ধরে বসে পড়লাম। ঠোঁটে প্রচণ্ড ব্যথা করছে। কি করে কিস করতে হয় জানো না? না, আমি কাউকে কিস করছি। না মানে মুভিতে দেখো না কিভাবে কিস করতে হয়? দেখলাম ওই মুভিতে এইভাবে কিস করছিল, ভাবছিলাম তাহলে বোধ হয় এইভাবে কিস করতে হয়। আমার ঠোঁট। দেখি কি হয়েছে। আফিয়া আমার পাশে বসলো, আমার ঠোঁট ধরে চেক করে বলল, তেমন কিছু হয় নাই, চল আমার পাশে আজকে আমার বাড়িতে থাকবি। পাগল নাকি? বিয়ে করি পর। সত্যি? কবে বিয়ে করবি? আমার যে আর দেরি করতে মন চাচ্ছে না। ওকে। আমি আর আফিয়া আস্তে আস্তে দুজন দুজনার হাত ধরে পাশাপাশি হাঁটতে লাগলাম। আমি আফিয়ার হাতের মধ্যে একটা চুমু খেলাম, তার কোমর ধরে আরও কাছে টেনে নিলাম। আফিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আমি আস্তে আস্তে আফিয়ার নরম ঠোঁটে আমার ঠোঁট দুটো রাখলাম। এভাবে অনেকক্ষণ চলে গেল। আমি আস্তে আস্তে আফিয়ার ঠোঁট ছেড়ে দিলাম। আফিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরলো, কেন জানি ফুপিয়ে কেঁদে উঠল। আমি বললাম, কাঁদছো কেন? এটা হলো সুখের কান্না, তোরেই আমি এতদিন খুঁজছিলাম। এখনো কি আমাকে তুই করে বলবা? না, তোকে আজ সারা রাত এইভাবে জড়িয়ে ধরে রাখবো। না আফিয়া, সকালে আমার দোকান আছে, আমাকে একটু ঘুমাতে হবে। বিয়ের পর কি আমাকে সারাদিন একা ফেলে রেখে দোকানে পড়ে থাকবা? হুম। রাতেও দোকানে থাকবা? হুম। না, তোমার সাথে আমিও সারাদিন থাকবো। এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হতে পারবা না। আচ্ছা এখন চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আজ থেকে আমি তোমার বাড়িতে থাকবো। আগামীকাল থেকে? এত রাতে তোমাকে নিয়ে গেলে মা কি না কি ভাববে। আচ্ছা, কিন্তু এখন যে আমি আর হাঁটতে পারছি না, আমার পা অনেক ব্যথা করতেছে। দেখি কোথায় ব্যথা করছে। না, দেখানো যাবে না, কোলে নাও। আচ্ছা পিছনে ওঠো। আমি আফিয়ার সামনে বসলে আফিয়া আমার গলায় দুই হাত জড়িয়ে ধরলো। আমি দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। আফিয়ার মুখটা আমার কাছে রাখলো। কিছুক্ষণ হাঁটার পর আফিয়ার বাড়ির যাওয়ার মোড়ের কাছে পৌঁছালাম। দেখি মোড়ের কাছে দুটা ছেলে দাঁড়িয়ে আছে। আফিয়া আমার কাছে মাথা রেখে চিল করতেছে। আমি বললাম, দেখো তো সামনের দুইজনকে চেনো কিনা। কই দেখি। আমি কাঁধ থেকে নামলাম। চিনতে পারছি কি, কিন্তু ওই যে এই দুটোকে মারছিলাম, তারা এখানে কি করে? ওদের না এই এলাকায় আসা নিষেধ? আফিয়া আমার হাতটা ধরে ওদের সামনে গেল। আফিয়া বলল, ওই তোদের মুখের মাফলার নামা। তারা দুইজন মুখের মাফলার নামালো। আমিও চিনতে পারলাম। আফিয়ার ধারণা ঠিক। ছেলে দুটোর হাতে, একজনের হাতে চাপাতি, আরেকজনের হাতে ছুরি। কোথা থেকে আরেকজন মেয়ে এসে বলল, মেয়েটা চেয়ারম্যান সাহেবের মেয়ে। আফিয়া আপু কেমন আছো? ভালো। এত রাতে এখানে কি? আর তোরা দুজনকে না বলছিলাম এই এলাকায় না আসতে? ভাগ এখান থেকে। না আপু, এখানে একটা ঝামেলা আছে। আপনি শুধু শুধু আমাকে মারছেন, আর এই ছেলে দুটোকে শুধু শুধু মারছেন। এখন বলেন আপনার কি করা উচিত? আচ্ছা মারলাম, কিন্তু ছুরি চাপাতি নিয়ে আসলেন কেন? চলেন কথা বলে ঝামেলা মিটমাট করি। সেই দিন শেষ, এখন কথার থেকে হাত বেশি চালাতে হয়। বুঝতে পারছি তোদের মনের ইচ্ছা, কিন্তু আজকে আমার মনটা খুব ভালো, কারণ আজকে ইমাদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে।
সেই জন্য তোদের ছেড়ে দিচ্ছি। যা, তোরা বাড়ি যা। কিন্তু আমরা তো বাড়ি যাওয়ার জন্য আসিনি। এই, তোরা তোদের কাজ শুরু কর। আফিয়া দৌড় দিবা? আরে না, তুই আমাকে একটু টাইম দে। এই বলে আফিয়া তার ব্যাগ থেকে মোবাইল বের করে কাকে জানে কল দিল। কিছুক্ষণ পর কল চলল। সাইরেন বাজা, সাইরেন বাজা। এই বলে ফোন কেটে দিল। এদিকে পাশ থেকে আমি একটা পুরনো লাঠি নিলাম। আফিয়া বলল, আর এক পা এগোলে আর একটাও বাঁচতে পারবি না। চুপচাপ চলে যা, এখনো বাঁচতে পারবি। একটা ছেলে একেবারে কাছে চলে আসলো। ছেলেটা বলল, ভাই আপনি চলে যান, আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই। আফিয়া আপুকে আমরা মেরে চলে যাব। আফিয়ার শরীর টাচ করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তাহলে তাই করতে হবে। চেয়ারম্যান সাহেবের মেয়ে আফিয়ার কাছে গেল, গিয়ে আফিয়াকে একটা চড় দিল। আফিয়া মেয়েটাকে একটা চড় দিল। মেয়েটা আফিয়াকে মাটিতে ফেলে দিল। তখন সাইরেন বেজে উঠল, এমন আওয়াজ কান ফাটিয়ে ফেলবে। একাধারে 2 মিনিটের মতো সাইরেন বাজলো। ছেলেগুলো বুঝতেই পারছে না কি হচ্ছে। যখন বুঝতে পারলো ততক্ষণে দেরি হয়ে গেছে। দেখি কয়েকজন ছেলে রাস্তায় এসে ওই ছেলের দুটোকে ধরলো। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো রাস্তা মানুষে ভরে গিয়েছে। কয়েক দিক দিয়ে মানুষ এসে মোড়ে জমা হলো। দেখি মা আব্বাও আসলো। মা বলল, কি রে, কি হয়েছে? এই 3 জন আসছে আমাদের মারতে। তাড়াতাড়ি বাড়ি চল। আফিয়া, আমি চলে যাই। যাও, আগামীকাল কথা বলবো। আমি, মা আর আব্বা বাড়িতে চলে আসলাম। পরদিন সকালে আফিয়ার বাড়িতে গেলাম। আফিয়া দরজা খুলেই আমাকে জড়িয়ে ধরল, বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কি বলো এত তাড়াতাড়ি? আমি তো বাড়িতে কিছুই বলিনি। বলা লাগবে না, তোমার মা সব জানে। গতকালের ছেলে দুটোকে কি করেছ? জানি না, আমি ছেলেপিলেদের কাছে রেখে বাড়িতে চলে আসি, আর চেয়ারম্যান এসে তার মেয়েকে নিয়ে যায়। ভিতরে আস। ভিতরে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দোকানে যাই আর সোজা বাড়িতে চলে যাও। এদিক সেদিক ঘোরা একদম বন্ধ। আচ্ছা। আমি দোকানে চলে আসি। ঠিকই আমাদের বিয়ে হয়েছে, কিন্তু 1 মাস পর, বছর 2 পর আমাদের একটা ছেলে হয়েছে, ঠিক তার মার মতো।